নমস্কার শ্রোতা বন্ধুগণ, ফেরারি মন আ পিওর সোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি শুভধর, আজকের এই গল্পের কথক এবং সূত্রধার। আমাদের এই গল্পে যদি কোনো ব্যক্তি বা গ্রামের নামের মিল বাস্তবের সাথে পান, তাহলে তা একান্তই কাকতালীয় বা অনিচ্ছাকৃত। শুধুমাত্র এই গল্পে রোমাঞ্চ দেওয়ার জন্য এই নামের ব্যবহার। মহান সাধক তারানাথ তান্ত্রিক যেমন সৃষ্টি হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কল্পনায়, ঠিক তেমনি ভৈরব তান্ত্রিকের সৃষ্টি প্রদীপ মুখোপাধ্যায়ের মতন লেখকের কল্পনা। ভৈরব তান্ত্রিক হলেন একজন নিজ গুণে প্রতিষ্ঠিত ও মহাকাল ভৈরবের একনিষ্ঠ অনুগত ভক্ত এবং মহাসাধক। বহু শ্মশান মহাশ্মশানের মতন পবিত্র আর ভয়ঙ্কর পরিবেশে সাধনা করে মহাকাল ভৈরবকে তুষ্ট করে তার দর্শন লাভ করেছেন তিনি। মানুষের বিপদে আপদে তিনি পৌঁছে যান সেই বিপদ আপদগ্রস্ত মানুষদের কাছে। অনেকটাই আমাদের সকলের প্রিয় তারানাথ তান্ত্রিক, মানে আমাদের ঠাকুর মশাইয়ের মতো। আজকে এই ভৈরব তান্ত্রিকের একটা দৈত্যের হাত থেকে পুরো একটা গ্রামকে বাঁচানোর গল্প বলবো। তাহলে আর দেরি না করে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, লেখক প্রদীপ মুখোপাধ্যায়ের গল্প ভৈরব তান্ত্রিক। নারায়ণপুর গ্রামের মাঝামাঝি যখন এসে পৌঁছলাম, তখন প্রায় গভীর রাত। পরশু পূর্ণিমা, তাই চাঁদের আলোয় মোটামুটি রাস্তা দেখাই যাচ্ছে। আর যদি পূর্ণিমা না হতো তাহলে যে কি হতো কে জানে। হাতে করে একটা টর্চও নিয়ে বের হইনি বাড়ি থেকে। আসলে এত রাত হবে তা তো ভাবিনি। তখন দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া সেরে বিছানায় বসেই ছিলাম। জানি না কি করে চোখটা লেগে গিয়েছিল। বাড়িতে বউকে বলেছিলাম যে আমি যদি ঘুমিয়ে যাই সে যেন আমাকে ডেকে দেয় একবার, কিন্তু তার যা ভুলো মন, সে আর কি বলবো। আমাকে ডেকে দেওয়া তো দূরে থাক, আমি যে বাড়ি থেকে আজ বেরোবো তা হুঁশ পর্যন্তও তার ছিল না। তাই যখন আমার ঘুম ভাঙে তখন দেখি দুপুর পেরিয়ে প্রায় বিকেল বেলা। আমি ধরফর করে উঠেই বউকে বললাম, হ্যাঁ এই কি গো, তোমায় যে বললাম আমায় ডেকে দিতে, তা দাওনি কেন? আরে আমার যে এবার বেরোতে দেরি হয়ে গেল, কি যে করি এবার। উত্তরে আমার বউ আমাকে বলল যে আমি নাকি তাকে ডেকে দেওয়ার কথা বলিনি। সে বলল, কই, কখন বললে আমাকে? আর তুমি যে আজ বেরোবে তা তো আমি জানি না। আমাকে যে তুমি ডেকে দিতে বলেছ তা তো আমি শুনতেই পাইনি। না হলে কি ডেকে দিতাম না নাকি? আমি তার কথা শুনে আবার বউকে বললাম, উফ, আচ্ছা আচ্ছা বেশ, ছাড়ো তো, আমি মনে হয় তাহলে বলতে ভুলে গেছি। আচ্ছা তাড়াতাড়ি আমার কাপড় জামাটা দাও, আর দেরি করলে পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে যাবে। আরে কই, আরে দাও। তাড়াতাড়ি কাপড় জামা গুছিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আজকে আমাকে একবার দিদির বাড়িতে যেতে হবে, কারণ আমার দিদির বাড়িতে একটা খুব জরুরি কাজ আছে। ওখান থেকে খবর পাঠিয়েছে আমাকে যে সেখানে রাত্রিবেলায় কী সব কাণ্ড ঘটছে তা তারা বুঝতে পারছে না। আর সেটা দেখতেই, মানে ওই বিপদে আমাকে দিদি তাদের পাশে থাকার জন্য আসতে বলেছে। জামাইবাবু অনেকদিন ধরেই কাজের সূত্রে বাইরে থাকেন এই রাজ্যের বাইরে। এমতো অবস্থায় সেই বিপদের সময় আমাকে চিঠি লিখে আমাকে আসতে বলেছে আমার দিদি। দিন দুয়েক আগে আমার বাড়িতে একটা চিঠি আসে, আর সেটা খুলে দেখি আমার দিদি আমার জন্য পাঠিয়েছে সেই চিঠি। সেই চিঠিতে লেখা, ভাই, পত্রের প্রথমেই আমার ভালোবাসা ও আশীর্বাদ নিস। তোকে আজ হঠাৎ এই চিঠি দেওয়ার কারণ হলো, আমাদের গ্রামে কিছুদিন হলো একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে। সারা দিন পর যখন গোটা গ্রাম ঘুমোতে যাচ্ছে, ঠিক এক ঘুমের পর বাড়ির চালে মনে হচ্ছে যেন কেউ এসে বসেছে। আর শুধু বসছেই না, যেন এই চাল থেকে ওই চাল, তারপর অন্য চালে একেবারে দাপিয়ে বেড়াচ্ছে। আজ আমাদের তো কাল অন্যজনের চালে। এইভাবেই প্রতিটা রাত কাটছে। প্রথমে হনুমান ভেবে কেউ পাত্তা না দিলেও পরে গ্রামের লোকেরা পাহারা দেওয়া শুরু করেছিল। তারপর থেকে তুই তো জানিস যে তোর জামাইবাবু বাড়িতে নেই, তাই আমি আর তোর ভাগনা বাড়িতে একা।
একা একা থাকতে ভয় করছে আমাদের। গ্রামের মানুষ আছে, তবে তুই যদি কয়েকদিনের জন্য এখানে আসতিস তাহলে মনে একটু বল পেতাম রে। আর কিছুই লিখলাম না, পারলে তাড়াতাড়ি আসিস। সেই চিঠি পড়ে আমি তো কিছুই বুঝতে পারলাম না। ভাবলাম দিদি যখন যেতে বলছে তখন একবার না হয় ঘুরেই আসি। এমনিতেও তো অনেক দিন দিদির বাড়িতে যাই না, তা প্রায় বছর দুয়েক তো হবে। তাই ঠিক করলাম দিদির বাড়িতে যাব। আমার দিদির বাড়ি নারায়ণপুরের পাশের গ্রাম আছন্দা। বেশ গ্রাম, খুব বড় না হলেও খুব যে ছোট তাও নয়, মাঝারি গ্রাম। একদিকে একটা বিরাট নদীও বয়ে গেছে সেই গ্রামের কাছ দিয়ে। ধান, আলু, আখের চাষ তো লেগেই আছে সেই গ্রামে। না, একবার ঘুরেই আসি, এই বলেই বেরিয়ে পড়লাম দিদির বাড়ির দিকে। আমার গ্রামের থেকে সেই আছন্দা গ্রামের দূরত্ব খুব বেশি না, সাইকেলে ওই ঘন্টা 3 মতন লাগে। আসলে বাস আছে, কিন্তু তা সব সময় পাওয়া যায় না, রাস্তা ভালো নয়। তার ওপর সারাদিনে একটা মাত্রই গাড়ি চলে সেই দিকে। তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে সাইকেল নিয়ে সেদিন বেরিয়ে পড়লাম। পথে সাইকেল গেল খারাপ হয়ে, আর সেটা ঠিক করতে করতেই আমার হলো রাত। নারায়ণপুর পৌঁছলাম যখন, তখন প্রায় গভীর রাত। এই রাতে আবার সাইকেল চালাবো কিনা ভাবছি। হঠাৎ একটা মন্দির দেখে সেখানে দাঁড়ালাম। ভাবলাম রাত তো অনেক হলো, এখন আর গিয়ে কী হবে? এই রাত্রের বেলায় দিদির বাড়িতে গেলে লোকে কি বলবে? লোকের কথা না হয় বাদ দিলাম, কিন্তু এত রাত্রে কারোর বাড়ি যাওয়াটা কি ঠিক হবে? আমার নিজের দিদির বাড়ি, হয়তো কেউ কিছু বলবে না, তবুও রাত্রে তাদের ঘুমের অসুবিধে করা তো ঠিক কাজ নয়। তাই সেই মন্দিরের গায়ে সাইকেলটা লাগিয়ে আমি মন্দিরের আড়চালায় গিয়ে বসলাম। অতটা পথ সাইকেল চালিয়ে এসেছি, তাই খুব ক্লান্ত লাগছিল। ভাবলাম ওই আড়চালায় একটু জিরিয়ে নিই, তারপর রাত শেষ হলে সকালে দিদির বাড়িতে যাব না হয়। ফুঁ দিয়ে ধুলো পরিষ্কার করে হেলান দিয়ে ঠেস দিয়ে সেখানে বসলাম। রাত তখন খুব গভীর। হঠাৎ দেখি আকাশে বিদ্যুতের ঝলকানি। একটা করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর মনে হচ্ছে চাবুকের মতন এসে লাগছে শরীরে। এখনই তো সব ঠিক ছিল, হঠাৎ করে মেঘ আর বিদ্যুৎ চমকাতে লাগলো কেন, তাই ভাবতে লাগলাম। বৃষ্টির দিন মানে বৃষ্টির সময় তখন, তাই বেশি কিছু না ভেবে সেখানেই বসে রইলাম। চারিদিক থেকে ঝোড়ো হাওয়া এসে লাগতে লাগলো, মনে হলো কোথাও বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেখানেও শুরু হয়ে গেল বৃষ্টি আর প্রচণ্ড ঝড়। রাত্রেবেলায় বৃষ্টি, সে কি আওয়াজ, আর তেমনই বিদ্যুতের আওয়াজ। কোনো রকমে সেই রাতটা কাটালাম সেখানে বসেই আধ ভেজা হয়ে। বৃষ্টি যখন থামল তখন প্রায় সকাল হয়ে এসেছে। আমি কি মন্দির না জেনে না দেখে সেখানে প্রণাম করে আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়ির দিকে। কত জলকাদা পেরিয়ে পৌঁছলাম দিদির বাড়ি আছন্দা গ্রামে। দিদির বাড়ি যাওয়ার আগে একটা বাঁক পড়ে, তারপর সেই বাঁক পেরিয়ে গ্রাম আছন্দা। আমি যখন পৌঁছলাম তখন সকাল হয়ে গেছে। পূব আকাশে সূর্যদেব তার বিকশিত আলোর ঝলকানি দিতে শুরু করেছেন। আমি বাড়িতে প্রবেশ করতেই যাব, দেখি খানিকটা খড়ের চাল কেমন এলোমেলো হয়ে রয়েছে। তাই দেখি দিদিকে আওয়াজ দিলাম, দিদি, আরে এ দিদি, আরে দেখ আমি এসে গেছি। আর উপরের চালটা অমন কেন রে? আমার আওয়াজ পেয়ে দিদি বাইরে বেরিয়ে এলো। তারপর সে আমায় বলল, ভাই, ভাই তুই এসে গেছিস? কখন বেরিয়েছিস রে? কাল রাতে নাকি? আচ্ছা আয়, আগে ভেতরে আয়, অনেক কথা আছে এখানে। মানে এই গ্রামে আজকাল যা হচ্ছে না, সে আর কি বলবো তোকে। আমাদের গ্রামে কিসের যে এত উৎপাত শুরু হলো কে জানে। গ্রামে যা হচ্ছে তাতে ভয় লেগে যাচ্ছে আমাদের, তাই তো তোকে আসতে বললাম। তুই যখন এসে গেছিস তখন মনে একটু জোর পেলাম রে। তুই এসে গেছিস, এবার তুই দেখ। দিদির কথা শুনে যা বুঝলাম, গত কয়েকদিন ধরেই নাকি গ্রামে সেই উৎপাত হচ্ছে। গ্রামের মানুষ বেশ ভয়ে ভয়েই রয়েছে। আমি যে এখানে আসবো তার খবর সে নাকি আগেই বাকি লোকেদের দিয়ে রেখেছিল। চা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই গেলাম মোড়ল মশাইয়ের বাড়িতে। মোড়ল মশাই আমাকে আগে থেকেই চিনতেন,
মানে সেই দিদির বিয়ে থেকে আর কি। একটা পারিবারিক সম্পর্কের মতনই হয়ে গেছে মোড়ল মশাই আর তার পরিবারের সাথে। আমাকে আসতে দেখে তিনি একটু খুশি হয়েই আমায় বললেন, আরে ভাই যে, কি খবর? হ্যাঁ, অনেকদিন পরে দেখা হলো তো আবার আমাদের। আর তো এদিকে আসোই না একদম। তা কি দিদি আসতে বলেছেন বুঝি? হ্যাঁ, তোমার দিদি তো তার বাচ্চা নিয়ে গ্রামে একাই থাকে। আর কয়েকদিন ধরে গ্রামে যা চলছে তা তো সব শুনেছ আশা করি। সেদিন রাত তখন প্রায় ওই 12টা কি 1টা হবে। আমার বাড়ির চালে ঝুপ করে একটা আওয়াজ হলো। শুনে তো আমার ঘুম ভেঙে গেল। আমি সেই আওয়াজ শুনেই বাইরে বেরিয়ে এলাম। দেখি আমার ঘরের চালের থেকে পাশের চালে একটা কিছু যেন লাফিয়ে চলে গেল। আমি প্রথমে সেটা হনুমান ভেবেছিলাম, তাই একটু আওয়াজ দিয়ে আমি আবার ভেতরে ঘরে চলে গেলাম। বিছানায় বসতেই যাব, শুনি আবার সেই আওয়াজ। আবার বাইরে বেরিয়ে এলাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ যেন আমার চালে বসে আছে, কিন্তু তাকে আমি পুরো দেখতে পাচ্ছি না। আমি আবার আওয়াজ করতেই দেখি সেই চাল থেকে আবার অন্য চালে চলে গেল। হনুমান হলে তাকে আমি দেখতে পেতাম, কিন্তু সেটা যে হনুমান নয়, তাই একটু ভয় পেয়ে আমি ঘরের ভিতরে চলে গেলাম। তারপর ভয় আর আমি বেরই হইনি। তারপর দিন থেকেই প্রায় সেই ঘটনা ঘটেই চলেছে। আমি সেই কথা শুনে বললাম, আপনারা যে পাহারা দিয়েছিলেন শুনলাম, সেটার ফল কি হলো? আমার কথা শুনে তিনি আবার বললেন, প্রতিদিনের ওই ব্যাপার শুনে আর দেখে আমরা কিছুজন ঠিক করলাম যে আমরা পাহারা দেব। গ্রামের কিছু মানুষ নাকি দেখেছে যে যে ওই চালে ছিল তার নাকি লেজ ছিল, কিন্তু বিশ্বাস করো আমি বা তোমার দিদি সেটা কিন্তু কেউ দেখিনি। আসলে আমিও তোমার দিদি সেই প্রাণীকেই দেখিনি। আমরা রাত্রে যখন পাহারা দিচ্ছিলাম দেখছি কেউ চালে বসে চাল নষ্ট করছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কয়েকদিন ধরে এইসব চলছে আমাদের গ্রামে, বুঝলে। তোমার দিদিও ভয় পেয়েছিল, তাই চিঠি দিয়ে এখানে আসার জন্য বলি। মোড়ল মশাই কথা শেষ করতে না করতেই দেখি সেখানে দিদি এসে হাজির। তারপরে দিদি বলল, হ্যাঁ, আমিও তাকে দেখিনি, কিন্তু দেখেছি। মানে বুঝতে পারছি পরিষ্কার যে চালে কেউ রয়েছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত কারোর ক্ষতি করেনি সে, কিন্তু গ্রামের মানুষের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে সেটা কি করে যে ঠিক হবে কে জানে। দিদি ও মোড়ল মশাইয়ের কথা শুনে বুঝতে পারলাম যে তারা বেশ ভয়ে ও আতঙ্কের মধ্যেই রয়েছে। তাই তাদের বললাম, আচ্ছা, সারাদিনে কি সেই রকম কিছু ঘটছে? মানে রাত্রে যেটা হচ্ছে সেটা কি কখনো দিনের আলোয় হয়েছে নাকি? আমি তো এক্ষুনি কিছু বুঝতে পারছি না, তাই আমাকে একটু সময় দিন, আমি দেখছি কি করা যায়। তারপর মোড়ল মশাইয়ের বাড়িতে চা খেয়ে বেরিয়ে এলাম গ্রামের রাস্তায়। আশেপাশে দেখতে দেখতে পুরো গ্রামটাই একবার চক্কর কেটে নিলাম। সবগুলো বড় গাছের দিকে তাকাতে তাকাতে ফিরে এলাম দিদির বাড়িতে। দেখে যা বুঝলাম, হনুমান যদি থেকে থাকে এই গ্রামে তাহলে তার অস্তিত্ব পাওয়া যেত। কারণ হনুমান তো আর একটা থাকবে না যে সে কোথাও লুকিয়ে বসে থাকবে আর আমি তাকে দেখতে পাবো না। হনুমান বেশিরভাগ সময় দল বেঁধেই থাকে, আমরা সকলেই তা জানি এবং দেখেওছি। আর একটা হনুমানের কাজ সেটা হতে পারে না। এরকম অনেক প্রশ্নই আমার মাথার মধ্যে ঘুরছে, তাই ভাবলাম আমি আজকে রাত্রে একবার দেখার চেষ্টা করতেই পারি। সেই মতন সারাদিন অপেক্ষা করে রাত্রে তাড়াতাড়ি খেয়ে বাইরের পিঁড়িতে বসে রইলাম। ঘরের বাকিদের খাওয়া দাওয়া হলে তাদেরকে শুতে বললাম। ওভাবেই বসে আছি কতক্ষণ তা জানি না। রাত তখন অনেকটাই হয়েছে দেখে শুয়ে পড়লাম। আমার ঘুম এমনিতেই পাতলা, তাই যদি কোনো রকম আওয়াজ হয় তা আমি শুনতে পাবো। শুয়েই ছিলাম, ঠিক অমন সময় দূর থেকে একটা আওয়াজ এলো। আমার ঘুম ভেঙে যাওয়াতেই আমি উঠে বসলাম। বাইরে বেরিয়ে এসে চারিদিকে দেখতে লাগলাম। গ্রামের বাড়ি, রাস্তায় বেরোলে প্রায় অনেক দূর দেখা যায়। পূর্ণিমা কাল পরশু করে, তাই চাঁদের আলোয় মোটামুটি দেখা যাচ্ছে।
বাড়ি থেকে বেরিয়ে খানিকটা এগিয়েছি, এমন সময় যে বাড়িটার পাশে আমি ছিলাম দেখলাম কি যেন একটা ছুপ করে জালে ঝাঁপ দিল। আমি ওদিকে যেই তাকিয়েছি অমনি দেখতে পেলাম একটা জন্তুর মতন দেখতে, কিন্তু ঠিক জন্তু নয়, বাঁদরের মতন খানিকটা, তবে বাঁদর নয়। চোখগুলো চলচল করছে, পুরো শরীরটা লোম দিয়ে আবৃত, যেন মনে হলো সরু সরু হাত পাও রয়েছে। এক ঝলক দেখা মাত্রই সে আবার মিলিয়ে গেল, ওই চাল থেকে সেই চালে, আবার অন্য চালে, ওভাবেই সে আবার অদৃশ্য হয়ে গেল। আমি তার দিকে অনেকটাই এগিয়ে গেলাম, কিন্তু আর দেখতে পেলাম না তাকে। কি জিনিস সেটা ওখানে দাঁড়িয়ে ভাবতে লাগলাম। বাড়ি ফিরে এলাম, তাকে আর দেখতে পেলাম না। অবশেষে বাড়ি ফিরতেই দেখি দিদি আর ভাগ্নে বাইরে বেরিয়ে এসেছে ততক্ষণে। আমি তাদের দেখে বললাম, কি রে, তোরা বেরিয়ে এলি যে? আমার কথা শুনে এবারে দিদি বলল, বেরিয়ে এলাম মানে? সেই আওয়াজ পেয়ে আবার তো আমাদের ঘুম ভেঙে যায়। ওমা, তারপর বাইরে বেরিয়ে এসে দেখি তুই বাড়িতে নেই, তাই একটু চিন্তা হলো আর আমরা তোকে খুঁজতে বেরিয়ে এলাম। তুই কি সেই আওয়াজটা শুনেছিস? হ্যাঁ, দেখলি তাকে? কেমন দেখতে রে? হনুমান তো নাকি? দিদির মুখে একগুচ্ছ প্রশ্ন শুনে আমি বললাম, আরে হ্যাঁ রে, এই তো শুয়েই ছিলাম, ওই রকম একটা আওয়াজ শুনে তো বাইরে বেরিয়ে এসে দেখলাম তাকে। এক কথায় হনুমান বলা চলে না তাকে, আমি যা দেখেছি তাতে তো হনুমান মনে হলো না, বুঝলি। তবে সে আর এইদিকে নেই, আমি তাকে এক ঝলকই দেখেছি। আর কোনো উৎপাত হবে না, তাই যা, গিয়ে তোরা সবাই শুয়ে পড়। তাদের ঘরে পাঠিয়ে দিয়ে আমি সেই পিড়েতেই বসে রইলাম। আমি যা দেখেছি তাতে ওটা হনুমান তো নয়, কিন্তু সেটা কি ভাবছি। ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়েছে। আবার শুতেই যাব এমন সময় দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো। আমি আবার বাইরে বেরিয়ে এলাম। আওয়াজটা যেই দিক থেকে আসছে সেই দিকে গেলাম খানিকটা। দেখি একটা বাড়িতে তখন বেশ কিছু লোক চিৎকার করছে, আর একজন মহিলা কেঁদে কেঁদে বলছে, নিয়ে গেল, আমার ছেলেটাকে নিয়ে গেল, কেউ নিয়ে আসো গো আমার ছেলেটাকে, সে আমার ছেলেটাকে নিয়ে গেল। আমি মহিলার কথা শুনে ভিড় ঠেলে এগিয়ে গেলাম তার দিকে। একবারে সামনে গিয়ে তাকে বললাম, কি হয়েছে দিদি, আপনি অমন করে কাঁদছেন কেন? আর ছেলেটাকে কে নিয়ে গেল? আমার কথা শুনে কান্না ভেজা গলায় তিনি বললেন, আমি আর আমার ছেলে এই বিছানাতে শুয়েছিলাম, একটা একটা আওয়াজ হতেই উঠে দেখতে এলাম বাইরে, তখনই একটা হনুমানের মতো কিছু এসে আমার ছেলেটাকে ধরে তুলে নিয়ে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, কোন দিকে, কোন দিকে নিয়ে গেল আপনার ছেলেকে? তাড়াতাড়ি বলুন আমায়, কোন দিকে গেল? ওই তো ওই দিকে, ওই মাঠের দিকে নিয়ে গেল আমার ছেলেটাকে। দয়া করে আমার ছেলেটাকে এনে দিন, আমার ওই একটাই ছেলে। মহিলার কথা শেষ করতে না দিয়েই আমি দাঁড়িয়ে থাকা লোকগুলোকে বললাম, কই চলুন তো আপনারা আমার সঙ্গে, হাতে লাঠি কাটারি যা পাবেন তাই নিয়ে আসুন তো আমার সঙ্গে, দেরি হয়ে গেলে আর পাবো না ছেলেটাকে হয়তো, আসুন আসুন তাড়াতাড়ি আসুন। হাতের কাছে থাকা হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়লাম মাঠের দিকে। খানিকটা গিয়েই দেখি চারিদিকে আখের ক্ষেত। সেই আখের ক্ষেতের মাঝ বরাবর আমরা এগিয়ে যেতে লাগলাম। আরও খানিকটা যেতেই দেখতে পেলাম বেশ চাপ চাপ তাজা রক্ত। হায় ভগবান বলে আবারও এগোলাম সেই দিকে। আবারও একটু যেতেই বাচ্চা ছেলের শরীরের একটা ছেঁড়া অংশ পেলাম। কেউ যেন ওই বাচ্চাটাকে ছিঁড়ে ফেলেছে বলে মনে হলো। তারপর কাছে যেতেই আমি সেই বাচ্চাটার বাকি অংশটা পেলাম। তারপর অনেক খোঁজেও সেই হনুমানরূপী শয়তানকে আর দেখতে পেলাম না। অবশেষে বাড়িতে ফিরে এলাম। একজন মায়ের ছেলে হারানোর যে বুক ফাটা কান্না, তা দেখে আমি নিজেই নিজেকে দোষারোপ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই মোড়ল মশাই আর আমার দিদি এসে উপস্থিত হয়ে আমায় বলল, এতদিন সে শুধু আমাদের চাল নষ্ট করেছে, আর আমরা ভয় পেয়েছি।
তবে আজ প্রথমবার এমন একটা ঘটনা ঘটালো। আচ্ছা, সেই হনুমানের মতো জিনিসটা কি এবার মানুষ মারতে লাগলো? আজ তুই তাকে দেখেছিস, কিন্তু দেখ আজ সে কি ঘটনা ঘটালো। দিদির কথা শুনে আমি বললাম, এর কোনো উত্তর আমার কাছে নেই, তবে আমি কথা দিচ্ছি, ওই নরখাদকের শেষ আমি দেখেই ছাড়ব। সকাল হতেই আমি আবারও বেরিয়ে পড়লাম সেই আখ বনের দিকে, যেখানে সেই বাচ্চাটাকে আমরা পেয়েছিলাম, ঠিক সেইখানে। একাই সেখানে দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি আর ভাবছি, সে এতদিন কাউকে মারেনি, তাহলে কাল ওই বাচ্চাটিকে কেন মারল? আজ রাত্রে আমি পাহারা দেব বলে মনে মনে ঠিক করলাম। গ্রামে ফিরে মোড়ল মশাইকে ডেকে বললাম, মোড়ল মশাই, আমায় কয়েকজন লোক দিন তো, আমি সেই লোকেদের নিয়ে গ্রামটা পাহারা দেব, আর আপনি আমাকে সেই ব্যবস্থা যতটা তাড়াতাড়ি হয় সেটা করে দিন। আমার কথা শুনে মোড়ল মশাই বেশ কয়েকজন লোক নিয়ে দিদির বাড়িতে এলেন। আমি তাদের দেখে বললাম, শুনুন, গ্রামের মানুষের নিরাপত্তার দায়িত্ব এবার কিন্তু আমাদের। আমরা আজ থেকে গোটা গ্রাম পাহারা দেব। কোথাও কোনো বিপদ বুঝলেই জোরে আওয়াজ দেবেন আমাকে, আর আমি না পৌঁছানো পর্যন্ত যেন কেউ সেই জায়গা ছাড়বেন না, আর সেই হনুমানরূপী নররাক্ষসের সাথেই থাকবেন। একদম ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি হতে আর দেব না। আমার কথা শুনে গ্রামের মানুষ হাঁ হাঁ বলে চেঁচিয়ে উঠলেন। সারাদিনে সেই সমস্ত লোকেদের নিয়ে আমি জায়গায় জায়গায় পাহারা বসিয়ে দিলাম। পরে রাত হতেই আরও সজাগ হয়ে গ্রাম পাহারা দিতে লাগলাম। কোথাও কোনো রকম বিপদ বুঝলেই গ্রামে একটা হৈ হৈ শব্দ ভেসে যাচ্ছে। মানুষের ঘুম নষ্ট হচ্ছে বটে, কিন্তু তাতে তারা কিছু মনে করছে না। আসলে সেই বাচ্চাটার মৃত্যুতে সবাই ভেঙে পড়েছিল, তাই তারাও একজোট হয়ে আমাদের সাহায্য করছিল। সেই রাতটা প্রায় শেষ হতেই যায়, কিন্তু কোথাও কোনো বিপদ হয়নি দেখে আমি একাই সেই আখ বনে গেলাম। গ্রামে যখন সেই শক্তি নেই, তখন সে হয়তো ওখানেই থাকতে পারে ভেবে সেখানে গেলাম। রাতের অন্ধকার ভেদ করে পৌঁছে গেলাম আখ বনের মাঝে। সেখানে গিয়ে হালকা আলো আঁধারিতে দেখলাম একজন লম্বা পাতলা বিশেষ লোমযুক্ত সামনের দাঁত দুটো বেরিয়ে রয়েছে, আর হাতের ও পায়ের লম্বা লম্বা নখ দেখে বুঝে গেলাম যে সে কোনো সাধারণ হনুমানের মতন দেখতে হলেও সে হনুমান নয়, সে একটা দৈত্য। এক কথায় নরখাদক বলতে যা বোঝায় ঠিক তাই। আশেপাশে রক্তের দাগ আর ছেঁড়া কাপড়ের টুকরো দেখে বুঝলাম যে কাল রাত্রে সেই বাচ্চাটাকে ও এখানেই মেরেছে। আস্তে আস্তে পা টিপে টিপে সেই বনের বাইরে বেরিয়ে এলাম। যেটাকে খ্যাপা বা পাগল হনুমান ভেবে আমি লড়তে গিয়েছিলাম, সে যে কোনো হনুমান নয়, তা ভেবেই আমার প্রাণটা শুকিয়ে গেল একেবারে। গ্রামে যখন ফিরে এলাম, তখন একটু একটু সকাল হয়ে এসেছে। দিদির বাড়িতে পৌঁছে আমি মোড়ল মশাইকে ডেকে পাঠালাম। মোড়ল মশাই আসতেই আমি তাকে বললাম, শুনুন মোড়ল মশাই, আপনাদের গ্রামে ভয়ঙ্কর এক বিপদ নেমে এসেছে। এক ভয়ঙ্কর নরখাদক এসে পৌঁছেছে এই গ্রামে। আমি তাকে আজ দেখেছি। আর একটা কথা, আজ সন্ধে হতেই যেন গ্রামের রাস্তায় আর বাড়ির বাইরে কেউ না বের হয়, সেটা আপনি অবশ্যই দেখবেন। ওই নরখাদকের কাছে যে আসবে সেই কিন্তু মরবে। আপনি গ্রামে খবর পাঠানোর ব্যবস্থা করুন, আর আমি ওকে মারার ব্যবস্থা করি। আমার কথা শুনে মোড়ল মশাই চলে গেলেন, আর দিদি বলে উঠল, হ্যাঁ রে, ওই শক্তিশালী দৈত্য নরখাদকের সাথে তুই লড়বি নাকি? না ভাই, না ভাই, ছেড়ে দে। আমি জানি তোর প্রচুর সাহস, কিন্তু এখানে তুই সেই সাহস দেখাস না বাবা। আমি হাত জোর করছি তোর কাছে। বাড়িতে কি জবাব দেব বলতো আমি, যদি তোর ভালো মন্দ কিছু একটা হয়ে যায়? দিদির আমার প্রতি চিন্তা দেখে আমি তাকে অভয় দিয়ে বললাম, আমি কিছু করব না রে,
আমি সামান্য মানুষ হয়ে কি সেই পিশাচের সাথে লড়তে পারি? তবে আমি জানি কে পারবে ওই পিশাচের সাথে লড়তে। আচ্ছা, তোরা তো সেই দৈত্যকে দেখতে পাসনি, কিন্তু আমি দেখতে পেলাম কি করে জানিস? এই এই দেখ, আমার হাতে একটা তাবিজ বাঁধা রয়েছে, আর এই তাবিজের মহাশক্তিতে আমি সেই নরখাদককে দেখতে পেয়েছি। আমার কথা শুনে আমায় দিদি বলল, এই মহামূল্যবান তাবিজ তুই পেলি কোথায়? আর কোন পুণ্য শক্তি তোকে এই তাবিজ দিয়েছে? একটু খুলে বল তো আমাকে। দিদির করা সেই প্রশ্নের উত্তরে আমি বললাম, আমাদের গ্রামে একবার কাপালিক এসেছিলেন রে। বেশ দুষ্ট প্রকৃতির কাপালিক ছিলেন। একদিন এক বাচ্চা ছেলে ওই কাপালিকের হাত থেকে তার ঘটি নিয়ে পালিয়েছিল, আর সেই দেখে রাগে ক্রোধে সেই বাচ্চাটাকে অভিশাপ দিতে থাকেন তিনি। পাশ দিয়ে আমি বাড়িতে ফিরছিলাম, সেই অভিশাপের কথা শুনে গিয়ে আমি সেই কাপালিককে বলি, ওই বাচ্চা ছেলেটিকে আপনি কেন অভিশাপ দিচ্ছেন ঠাকুর? মাফ করে দিন না, ভুল করে ফেলেছে, আর করবে না, ওকে দয়া করে ছেড়ে দিন। আমার কথা শুনে সেই কাপালিক জানি না কিসের অহংকারে আমায় বলল, আরে থাম তো, নির্বোধের মতন কথা বলিস না আমাকে। আমাকে রাগাতে এইসব করছে ওরা। আমি আজ ওদের অভিশাপ দিয়েই আমার রাগ মেটাবো। কাপালিকের মুখে সেই কথা শুনে আমি কিছু বলতে গিয়েই একটা তর্কাতর্কি হয়ে গেল আমার সঙ্গে কাপালিকের। আমি তাকে বারণ করতে গেলে তিনি একটু জল হাতে নিয়ে আমার দিকে ছুঁড়ে মারলেন। আমি বোধহয় সেই জলের আঘাতে পড়েই গেলাম। পড়ে গিয়ে কেমন একটা হতে লাগলো আমার শরীরে। খানিকক্ষণ ছটফট করে একেবারে নিস্তেজ হয়ে পড়েছিলাম। জ্ঞান আছে, কিন্তু কিছু করতে বা বলতে পারছি না। ঠিক সেই সময় দেখলাম আরো একজন সাধকের আগমন ঘটল সেখানে। হাহা, কি ভয়ঙ্কর দেখতে সেই সাধক! এক ঝলক দেখে প্রথমে ভেবেছিলাম কৈলাস থেকে স্বয়ং মহাদেব নেমে এসেছেন। এক হাতে ত্রিশূল আর অন্য হাতে একটা তামার হাতল দেওয়া ঘটি। সেই সাধককে দেখে সেই কাপালিক ততক্ষণে পালিয়েছে দেখলাম। তারপর আমার কাছে এসে ঘটি থেকে খানিকটা জল নিয়ে আমার গায়ে ছিটিয়ে দিতেই তারপর আমি ঠিক হলাম। তারপর তাকে প্রণাম করে জানতে চেয়েছিলাম তার নাম ধাম। আমাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করে সেখান থেকে চলে গেলেন। আমাকে জিজ্ঞেস করেছিলেন এই গ্রামের শ্মশানটা কোন দিকে। আমার কাছে সেই দিক শুনে নিয়ে তিনি চলে গেলেন। সেদিনের সেই সাধককে দেখে আমার মনে সেই সাধকের প্রতি ভালোবাসার শ্রদ্ধা এসেছিল। তারপর থেকে 3 দিন মতো আমি বাড়ি থেকে ওনার জন্য রান্না করে শ্মশানে নিয়ে যাচ্ছিলাম। প্রথমে তিনি আমাকে তার কাছে ঘেঁষতে না দিলেও পরে আমাকে কাছে ডেকে সেই আহার গ্রহণ করেছিলেন। আমার ভক্তি দেখে তিনি যেদিন ওখান থেকে চলে যাবেন সেদিন আমাকে বলেছিলেন, হ্যাঁ রে, এই যে তুই আমার সেবা করছিস, তার বিনিময়ে তোর কি চাই বল? আজ তুই যা চাইবি আমি তোকে সেই বরই দেব, কিন্তু সাবধান, লোভের বশে সে এমন কিছু চেয়ে বসিস না যে আমি সেটা দিতে গিয়ে বরের বদলে বরং অভিশাপ না দিয়ে বসি। লোভ জিনিসটা একদমই ভালো না রে, বুঝলি? তাই বল তাড়াতাড়ি, আমার হাতে আর সময়ও বেশি নেই, আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে। ওনার মুখে সেই কথা শুনে আমি বলেছিলাম, সাধুজি আমাকে এই বর দিন যেন আমি সারা জীবন আপনার সেবা করতে পারি আর আপনার কাছাকাছি থাকতে পারি। মানুষের সেবা করতে চাই, আর অন্য কিছু আমি চাই না ঠাকুর মশাই। আমাকে আপনি সেই বরই দিন সাধুজি। আমার কথা শুনে এক মুখ হাসি নিয়ে তিনি আমাকে বলেছিলেন, আমি ভেবেছিলাম তুই এইরকমই কিছু একটা চাইবি। তোর কপালে আমি সেই লক্ষণই দেখেছিলাম। এই নে, এই তাবিজটা নিয়ে হাতে বেঁধে রাখ। যেদিন আমাকে তোর খুব দরকার পড়বে সেদিন আমাকে স্মরণ করবি মনে মনে, আমি ঠিক তোর কাছে পৌঁছে যাব। তারপর আমাকে সেই তাবিজ দিয়ে তিনি যে কোথায় চলে গেলেন তারপর আর ওনার কোনো খোঁজ আমি আর পাইনি। কিন্তু আজ তোদের এই গ্রামের সকল মানুষের সেই মহান তান্ত্রিক কি দরকার, তাই আজ আমি তাকে স্মরণ করব। দাঁড়া, আমি চান করে শুদ্ধ হয়ে আসি। তারপর স্নান সেরে ঘরের এক কোণে বসে আমি ভৈরব ঠাকুরের কাছে সমস্ত কথা খুলে পড়ি। তারপর ঘরের বাইরে এসে বসি। সারা দিন কেটে গেল, কোথাও কোনো সেই মানুষের চিহ্নও খুঁজে পেলাম না আমি। একবার মনে মনে চিন্তা হলো যে সেদিন কি উনি আমাকে মিথ্যে কথা বলেছিলেন, কি জানি, কিছুই তো বুঝতে পারছি না।
আস্তে আস্তে বিকেল পেরিয়ে সন্ধে হতেই সবাই যে যার ঘরের ভিতরে চলে গেল। আমি কিন্তু মনে অগাধ বিশ্বাস নিয়ে বসে আছি বাইরের দাওয়ায়। রাত্রের খাওয়া সেরে আবার সেই আগের জায়গায় বসে ভাবছি, ভৈরব ঠাকুর আসবেন তো নাকি আসবেন না। চিন্তা করতে করতে একটু গা হেলিয়ে দিয়েছি। ঠিক সেই সময় আবার জালে ঝুপ করে একটা আওয়াজ হতেই আমি সোজা হয়ে বসলাম। একবার ভাবলাম ঘরের ভিতরে চলে যাই, কিন্তু ভাবলাম যদি অন্য কোথাও সে কিছু করে আগের দিনের মতো, তাই আস্তে আস্তে তার পিছু করতে লাগলাম। আমি দেখি সে মানে সেই নরখাদক একের পর এক চাল পেরিয়ে যাচ্ছে, আর আমি তার পেছন পেছন আড়ালে আড়ালে পিছু করছি। অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, কখন তা খেয়ালই করিনি। রাত প্রায় শেষের দিকে এবার দেখি সেই নরখাদক আবার সেই আখবনের ভিতরে যেতে লাগলো, আর ঠিক তখনই আমার পা কিছুতে আটকে গিয়ে আমি ধরাস করে পড়লাম রাস্তায়। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, আর আমার পড়ে যাওয়ার আওয়াজ যেন দ্রুত সেই নরখাদকের কানে কানে। দেখি সেই নরখাদক এবারে আমার দিকে চেয়ে আছে, আর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আমি আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে 1 পা 2 পা করে পিছিয়ে আসতে লাগলাম। আমাকে পিছিয়ে আসতে দেখে সেই দৈত্য এবার মুখের সামনের সেই ছোঁচালো সরু লম্বা দাঁত বের করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। অনেকটা আসার পর কিসে একটা ধাক্কা খেয়ে সে ছিটকে গিয়ে পড়ল সেই আখের জমিতে, আর সঙ্গে সঙ্গে একটা পাশবিক আওয়াজ করে কোথায় চলে গেল, আর তাকে দেখতে পেলাম না। আমিও আস্তে আস্তে পেছনের দিকে মুখ করে হাঁটতে যাব, এমন সময় দেখি সামনের একটা বড় গাছের পেছন থেকে অন্ধকারে দুটো চোখ যেন একবার জলজল করে উঠল। ভয় একটু পেয়েছিলাম, কিন্তু তখনই আমার সেই ভয় যেন ভেঙে গেল। আমি দেখলাম সে গাছের পেছন থেকে হাতে ত্রিশূল আর একটা ঘটি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন সেই আমার পূর্বের পরিচিত ভৈরব তান্ত্রিক বা ভৈরব ঠাকুর। আমার কাছে আসতেই আমি ছুটে গিয়ে পায়ের কাছে পড়তেই সেই চেনা আওয়াজে তিনি বললেন, এত তাড়াতাড়ি আমায় তোর মনে পড়লো যে? তবে যাই হোক, তুই আমাকে স্মরণ করে যে খুব একটা ভুল কাজ কিছু করিসনি, তাই এখানে এই গ্রামের মাটিতে পা দিয়েই আমি বুঝতে পেরেছি। তোর মধ্যে এখনো সেই সাহস দেখে আমি আনন্দিতই হলাম। ওই নরখাদকের সামনে যেভাবে তুই দাঁড়িয়েছিলিস তা দেখে আমি অবাক হইনি একদমই। আমি আগেও তোকে দেখেছি, আর আজও দেখছি। আগেও যেমন ছিলিস ঠিক এখনো সেরকমই আছিস। ওনার কথা শেষ হতেই আমি বললাম, আপনাকে আমি স্মরণ করেছি, আর আপনি আজই আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আমার মনের মধ্যে যে কি চলছে ঠাকুর, আমি কি করে বোঝাই আপনাকে। আপনি নিশ্চয়ই দেখেছেন সেই নরখাদককে। আগের দিন একটা বাচ্চাকে মেরেছে, আর আজ হয়তো আমাকেও মেরেই ফেলতো, কিন্তু কিন্তু আপনার আগমনে আমি আজকে বেঁচে গেছি ঠাকুর মশাই। আপনি ধন্য, আপনি ধন্য ঠাকুর, আপনি ধন্য। তখন প্রায় সকাল হয়ে এসেছে, আর আমি ওনাকে সঙ্গে নিয়ে দিদির বাড়িতে ফিরে এলাম। তারপর দিদি আর বাকি লোকেদেরকে ডেকে এনে পরিচয় করিয়ে দিলাম ঠাকুর মশাইয়ের সাথে। তারপর সকলে ওনার সামনে কয়েকদিন ধরে ঘটে যাওয়া সমস্ত কাহিনী খুলে বলতেই ভৈরবতান্ত্রিক বললেন, হ্যাঁ, বুঝতে পারলাম আপনাদের সমস্ত কথাই, কিন্তু আমাকে আগে জানতে হবে যে ওই নরখাদক দৈত্য এখানে এলো কি করে, আর কেনই বা সে এখানে এসেছে। না না, আগে আমাকে এই সব প্রশ্নের জবাব পেতে হবে, তারপর দেখছি কি করা যায়। আচ্ছা, এখন সবাই এখান থেকে আসুন, আমাকে বরং একটু একা থাকতে দিন কিছুক্ষণ। ওনাকে ওভাবে বসে থাকতে দেখে আমি বললাম, ঠাকুর ঠাকুর আপনি কিছু খাবেন? মানে চা মুড়ি কিছু একটা। না জানি আপনি কখন খেয়েছেন, তাই বললাম আর কি। আমার কথায় আমার মুখের দিকে তাকিয়ে তিনি আমায় বললেন, দুর্গা, ও মা দুর্গা, একটু চা করে নিয়ে আয় তো মা, বেশ কড়া করে চা করে নিয়ে আয়, কেমন? ভৈরবতান্ত্রিকের মুখে আমার দিদির নাম শুনে আমি বললাম, আপনাকে তো আমি আমার দিদির নাম কোনোদিন বলিনি। তাহলে আমার দিদির নাম যে দুর্গা, আপনি কি করে জানলেন ঠাকুর? আমার কথার উত্তরে খালি একটু হেসে তিনি আর কিছু বললেন না। তারপর আমাকে এখানে বসিয়ে রেখে তিনি বেরিয়ে পড়লেন গ্রামের রাস্তায়।
আমি যেতে চাইলাম ওনার সঙ্গে, কিন্তু আমাকে না বলে তিনি একাই বেরিয়ে গেলেন। অনেকক্ষণ সেখানে একা একা বসে আছি, কিন্তু মনটা আমার পড়ে আছে সেই ভৈরব ঠাকুরের কাছে। তিনি কোথায় গেলেন, কি করছেন, সে আকবনে গেলেন কি না, এসবই ভাবছি। এসব 7-5 ভেবে কিছু না বুঝে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। দিনের আলোয় সেই দৈত্য গ্রামের দিকে আসে না, তাই ভয় ডরহীনভাবে ওই দিকে ওদিকে হাঁটতে লাগলাম। তান্ত্রিক ঠাকুর কোথায় গেলেন, কি করছেন, তা আমাকে জানতেই হবে। এভাবে কিছুক্ষণের মধ্যেই গোটা গ্রামের রাস্তাঘাট ঘুরে পৌঁছলাম সেই বাঘ পেরিয়ে মন্দিরটার সামনে, যেখানে আমি প্রথম দিন গ্রামে আসার আগের দিন রাত্রে বিশ্রাম নিয়েছিলাম। সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে দেখলাম তান্ত্রিক ঠাকুর সেখানে বসে কিছু একটা করছেন। কৌতূহলী মন আমার সেই ছোট থেকে। কোথায় কে কী করছে দেখলে আমি সেখানে ছুটে চলে যাই। তখন যতক্ষণ না সেটা বা সেই ঘটনা পুরোপুরি আমার মাথার মধ্যে না ঢোকে, ততক্ষণ সেখানে দাঁড়িয়ে সেটা দেখে বা শুনে যাই। এবারও তার ব্যতিক্রম হলো না, তাই ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে গেলাম। আস্তে আস্তে পা টিপে টিপে সেদিকে অনেকটাই এগিয়েছি। হঠাৎ মনে হলো আমার আসার ইঙ্গিত তিনি পেয়েছেন, তা বুঝতে পারলাম। আমাকে আসতে দেখে তিনি এবার আমার দিকে পেছন করেই একটু খ্যাঁকানো গলায় বললেন, এক জায়গায় বসে থাকতে পারিস না? না একদম। তোকে যে আমি আসতে বারণ করলাম, তাও তুই এলি। তোকে তো আমি আগেও বলেছি যে সব জিনিস সবার জন্য নয়। না, তোকে দেখছি সেই তাবিজটা দিয়ে আমি কিছুটা হলেও ভুল করেছি। এবার ফিরিয়ে নিতে হবে বলেই মনে হচ্ছে সেই জিনিসটা, আর কখনো তোকে দেব না। ওনাকে রেগে যেতে দেখে আমি হাত জোর করে বললাম, ঠাকুর ঠাকুর আমাকে ক্ষমা করে দিন। আপনি তো জানেন যে কোথাও কিছু হলে বা কেউ কিছু করলে আমার কৌতূহলী মন আমায় টেনে নিয়ে আসে সেই জায়গায়। অযথা রাগ করবেন না আমার উপর। গ্রামে আপনাকে না দেখে না খুঁজে পেয়ে শেষে এইখানে এসে দেখলাম আপনি এইখানে রয়েছেন, তাই আপনাকে না জানিয়ে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। আপনি রাগ করবেন না আমার উপর। আমি না হয় এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আপনি আপনার কাজটা করুন। বলে সেখান থেকে পেছন ঘুরে গ্রামের দিকে আসতে যাচ্ছি, এমন সময় তিনি আবারও বললেন, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই সেই যখন গেছিস তখন আমার কাছে আয় দেখি। তোর সাহায্যের প্রয়োজন হয়ে পড়েছে আমার। কই, আয় আয়, এইদিকে আয়। এখানে সেই জায়গাটা একটু ঘুরে ফেলতো দেখি। এখানে একটা জিনিস আমি বহু বছর আগে রেখে গিয়েছিলাম, দেখি সেটা এখনো আছে কি না। তারপর আমাকে এমন একটা জায়গা উনি দেখালেন, যেটা আমি দেখেই ওনাকে উদ্দেশ্য করে বললাম, ঠাকুর ঠাকুর এই জায়গা, মানে এই জায়গাটা আমায় খুঁড়তে হবে। কিন্তু এখানে যে এই বিরাট গাছের গুঁড়ি রয়েছে, দেখি সেখানে একটা দাগ উনি দিয়েছে। মনে হয় ত্রিশূল দিয়েই হবে সেই দাগটা। আমার কথা শুনে তিনি আবারও আমায় বললেন, হ্যাঁ হ্যাঁ, ওখানেই খোঁড়, ওই গাছের গোড়ায় খোঁড়। দেখ, বেশি খুঁড়তে হবে না, সেই জিনিসটা তুই এমনি দেখতে পাবি। তবে সাবধান, ভুলেও কিন্তু সেই জিনিসটায় হাত দিবি না, বা হাত দেওয়ার চেষ্টাও একদম করবি না। হাত দিলেই বিপদ হয়ে যেতে পারে। আমি যখন সেই জিনিসটা এখানে রেখে গিয়েছিলাম, তখন এখানে এই গাছ ছিল না, তাই এই বয়সে আর আমি খুঁড়তে পারছি না বলেই তোকে বললাম। নে নে, খোঁড়, ওই জায়গাটা খোঁড়, তারপর সেটা দেখতে পেলেই আমাকে জানাবি, কেমন? ওনার কথা মতো সেই জায়গায় একটু খুঁড়তেই একটা জিনিস দেখতে পেলাম, আর ঠাকুরমশাইকে দেখে বললাম, ঠাকুরমশাই, এখানে যে কিছু একটা রয়েছে তা আপনি এসে দেখবেন নাকি আমি সেখানে নিয়ে যাব? আমার এই কথা বলার সময় আমি দেখলাম ভৈরব ঠাকুর ততক্ষণে মন্দিরের দরজা খুলে সেইখানে বসে রয়েছেন। আমার কথা শুনে তিনি এক প্রকার ছুটেই আমার কাছে এলেন। সেই জিনিসটা যখন তিনি বের করছিলেন, আমি গিয়ে সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে একেবারে থ হয়ে গেলাম। দেখি সেই মন্দিরে যিনি বিরাজ করছেন, তিনি আর কেউ নয়, আমার ও গ্রামবাসীর দেখা সেই দৈত্যের মূর্তি। আমাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমার কাছে এসে তিনি বললেন, এখন মোটামুটি তুই বুঝতে পারছিস তো যে কি চলছে এই গ্রামে? আর যেই নরখাদক দৈত্যকে তুই দেখেছিস এই গ্রামে, আর এই মূর্তির সাথে তার কি মিল পাচ্ছিস? আগে যখন আমি এই গ্রামে এসেছিলাম তখন এইদিকে কোনো গ্রামই ছিল না,
শুধু মাঠ আর মাঠ দেখেছিলাম তখন। মনে মনে একটা আভাসও হয়েছিল যে পরবর্তী সময় আমাকে আবার হয়তো এখানে আসতে হতে পারে, তাই ওই জিনিসটা আমি ওখানেই পুঁতে রেখে গিয়েছিলাম। আমাকে সেই মন্দিরের সামনে বসিয়ে তিনি সেই ঘটনা আমাকে বললেন। বহু বছর আগে একবার ভৈরব ঠাকুর এই পথ দিয়ে যাচ্ছিলেন। রাস্তায় বিশ্রাম নেওয়ার জন্য এখানে বসে ক্লান্তি নিবারণ করছিলেন। তারপর এখানে একটা পুকুরে নেমে জল খেতে গেলে একটা পাথরের মূর্তি দেখেছিলেন। সেটা ছিল এই নররাক্ষসের মূর্তি। উনি বুঝে গিয়েছিলেন যে এই মূর্তি একটা ভয়ঙ্কর অপদেবতা, আর যে বা যারা এই মূর্তিকে ছুঁয়ে দেখবে বা পুকুর থেকে তুলে নিয়ে যাবে তাদের সবার ক্ষতি হবে। তাই তিনি মানুষের হিতের জন্য সেই মূর্তিকে মন্ত্রশক্তির দ্বারা ডুবিয়ে দিয়েছিলেন সেই পুকুরে। তারপর অনেক বছর কেটে গেছে। সেই খালি মাঠ এখন সবুজে ভরা গ্রামে পরিণত হয়েছে। আর মনে হয় পুকুর পরিষ্কার করতে গিয়ে সেই মূর্তি ওই গ্রামবাসীদের হাতে লাগে। তাই কোনো দেবতার মূর্তি ভেবে এখানে নিয়ে এসে মন্দিরের আকার দিয়েছেন এই জায়গায়। তারপর তিনি আবারও বলেন, পুরাণকালে সত্যযুগের শেষ দিকে ব্রহ্মদেব যখন নিদ্রামগ্ন অবস্থায় ছিলেন, তখন যে নিঃশ্বাস তিনি ত্যাগ করেছিলেন সেই নিঃশ্বাস থেকেই এই রাক্ষসদের উৎপত্তি হয়েছিল। সেই রাক্ষসরা এতটাই রক্তপিপাসু ছিল যে তারাই আবার ব্রহ্মদেবকে হত্যা করতে গিয়েছিলেন, আর সেই সময় বিষ্ণুদেব এসে সেই রাক্ষসদের শেষ করেছিলেন। পরবর্তীকালে হয়তো সেই রাক্ষসদের মধ্যে কেউ না কেউ বেঁচে গেছে, আর সেই সময় অনেকেই এই শক্তির অধিকারী হওয়ার জন্য এই সব মূর্তি বানিয়ে পুজো করতেন। হয়তো তাই এই মূর্তি এখনো এখানে রয়ে গেছে। এখন যেটা তুই ওই মাটি খুঁড়ে বের করলি সেটা কি জানিস? সেটা হলো ওই বিষ্ণুদেবের অস্ত্র, শাঁখের টুকরো। এখন তাড়াতাড়ি চল এখান থেকে। হ্যাঁ, আমাদের হাতে আর বেশি সময় নেই, তাই যা করার আজ রাতেই করতে হবে আমাদের। আমাদের মানে আমিও থাকবো আপনার সাথে? হ্যাঁ ঠাকুর, বলুন না দয়া করে, আপনার সাথে থাকতে পারলে যে আমার জীবন ধন্য হয়ে যাবে ঠাকুর মশাই। আমার কথায় তিনি আর কোনো উত্তর দিলেন না। আমিও চুপচাপ থাকলাম, পাছে যদি আমাকে সাথে নিয়ে না যায় তাই। সারাদিনে আমার দিদির বাড়িতে বসে অনেক পরিকল্পনা হলো। আমি, ঠাকুর, মোড়ল আর গ্রামের কিছু লোক মিলে সেই পরিকল্পনায় অংশ নিলাম। আমাদের দরকার ছিল একজন বাচ্চা বা তার থেকে বড় একটা ছেলের। আমাদের সেই কাজ অনেকটা এগিয়ে দিলেন আমার দিদি। মনে কোনো ভয় না রেখেই আমার ভাগ্নেকে এগিয়ে দিলেন আমাদের সামনে। মনে মনে যে কি ভয় করছিল সে আর কি বলবো, কিন্তু ঠাকুর মশাইয়ের উপর আমার আর দিদির ভরসা ছিল অগাধ। তাই তিনি কিছু না বলেই ভাগ্নেকে এগিয়ে দিল আমাদের কাছে আর বলল, অন্য কারোর বাচ্চার কেন ক্ষতি হবে ঠাকুর মশাই? যদি যদি হয় তাহলে আমারই হোক ঠাকুর মশাই। দিদির দিকে তাকিয়ে একবার মৃদু হেসে তাকে 2 হাত তুলে আশীর্বাদ করলেন আর বললেন, আমার জীবন যায় যাক, কিন্তু এই বাচ্চার কোনো ক্ষতি আমি হতে দেব না। তারপর আমাদের পরিকল্পনা ঠিক হলো যে ঠাকুর আর ভাগ্নে একসাথে থাকবে, আর আমিও বাকিরা থাকবো সেই মন্দিরে। ওই বাঁকের এই বার থেকে যখনই ভৈরবতান্ত্রিক আওয়াজ দেবেন, ঠিক তখনই আমাদের সেই মূর্তি মন্দির থেকে বের করে সামনের কোনো জলাশয়ে ফেলে দিতে হবে, আর ফেলার আগে সেটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে হবে। ঠাকুরমশাইয়ের পরিকল্পনায় আমরা আমাদের জায়গায় এসে উপস্থিত হলাম। তখন সন্ধে পেরিয়েছে। ঠাকুরমশাই আর আমার ভাগ্নে সেই মোড়ের মাথায় বাঁকের ধারে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। বাকি গ্রামের লোক সব নিজের নিজের ঘরের ভিতর, আর আমরা বাইরে। কিছুক্ষণ পর সেই আখ বনের দিক থেকে একটা জোরালো আওয়াজ ভেসে আসতেই আমরা শক্ত হয়ে বসে ঠাকুরমশাইয়ের আওয়াজের দিকে মন দিয়ে বসলাম। আমার ভাগ্নের সামনে দাঁড়িয়ে, আর ঠাকুরমশাই তার পেছনে গাছের আড়ালে হাতে সেই অস্ত্র নিয়ে দাঁড়িয়ে। কিছুক্ষণের মধ্যেই সেই আখ বন থেকে সেই দৈত্য বেরিয়ে এলো। এসেই আমার ভাগ্নের ওপর ঝাঁপিয়ে পড়তে গেলেই গাছের পেছন থেকে ভৈরবতান্ত্রিক বেরিয়ে এসে এক ঝটকায় ভাগ্নেকে সরিয়ে নিজের পিছনে নিয়ে নিলেন। তারপর তিনি বললেন, সেই দিন যদি আমি তোকে শেষ করে ফেলতাম, তাহলে আজ এই দিন আমাকে আর
এই সাধারণ গ্রামবাসীদেরকে দেখতে হতো না। যাই হোক, সেদিন হয়নি, কিন্তু আজ আমি তোকে সেই বিষ্ণুলোকে পাঠিয়েই ছাড়বো। আয় আয় আমার দিকে আয়। তান্ত্রিকের কথা শুনেই সে ঝাঁপিয়ে পড়ল ভৈরব তান্ত্রিকের উপর, কিন্তু কিসের একটা ঝটকা খেয়ে আবারও ছিটকে পড়ল সেই দূরে। আবার উঠে আমার ভাগ্নের দিকে আসতে লাগলো, কিন্তু ঠাকুর মশাই ততক্ষণে আমাদের উদ্দেশ্যে বেশ বড় একটা হাঁক দিয়েছেন। আমরা সেই হাঁক শুনে তাড়াতাড়ি সেই মন্দিরে ঢুকে সেই মূর্তি বাইরে নিয়ে এসে ছুঁড়ে ফেললাম মাটিতে। ছুঁড়ে ফেলতেই সেটা ভেঙে গেল, আর আমরা সবাই সেই ভেঙে যাওয়া টুকরো হাতে তুলে নিয়ে ছুটে গিয়ে ফেললাম সেই পুকুরে। তারপর আর জানি না কি হয়েছে। পরে ভাগ্নের কাছে শুনেছিলাম, সেই দৈত্য যখন তার দিকে দৌড়ে আসছিল, ঠিক সেই সময় ভৈরবতান্ত্রিক সেই ভেঙে যাওয়া শাঁখের টুকরো দিয়ে লাফিয়ে গিয়ে গেঁথে দিয়েছিলেন সেই নররাক্ষসের মাথায়, আর অদৃশ্য কোনো শক্তি একটা এসে পুরো জ্বালিয়ে দিয়েছিল সেই দৈত্যকে। পরে আমাদের জ্ঞান ফিরিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন ভৈরব ঠাকুর। তারপর আমাদের সবাইকে আর ভাগ্নি ও দিদিকে আশীর্বাদ করে তিনি আবার কোথায় চলে গেলেন তা দেখতে পেলাম না। অবশ্য যাওয়ার আগে তিনি আমাকে বলেছিলেন, তোদের সবার সাহস দেখে সত্যি ভালো লেগেছে, আর এই তাবিজ আমি যেটা তোকে দিয়েছি সেটা রেখে দিস। আবার অন্য কোথাও আমাদের দেখা হবে, আবার দেখা হবে। কিন্তু আর একটা কথা, ওই যে মন্দির রয়েছে ওখানে একটা যে কোনো ঠাকুরের মূর্তি বানিয়ে রেখে পুজো করিস, আর দেখবি সেই অপশক্তি এই গ্রামে আর আসবে না। আচ্ছা, আজ আসি তবে। উনি চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই সেখানে হনুমানজির মূর্তি বানিয়ে পুজো শুরু করে বাড়িতে ফিরে এসেছিলেন। অপেক্ষায় আছি আবার কবে সেই মহান ব্যক্তির সাথে আমার দেখা হবে। তিনি বলেছে যখন, তখন দেখা তো হবেই আমাদের। এতক্ষণ শুনছিলেন প্রদীপ মুখোপাধ্যায়ের কলমে ভৈরব তান্ত্রিকের গল্প আছন্দা গ্রামের দৈত্য। আজকের গল্প পাঠ এবং প্রধান চরিত্রে ছিল শুভধর। ভৈরব তান্ত্রিক এবং গল্পের সূত্রধারের ভূমিকায় আমি বুবাই সাহা। এছাড়াও অন্যান্য চরিত্রে দিশানি, মৌমিতা, বাল্মীকি এবং শুভজিৎ। আজকে শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস, প্রচ্ছদ অলঙ্করণে আকাশ এবং সমগ্র গল্প পরিচালনায় মৌমিতা ও আমি বুবাই। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে হাজির হয়ে যাবে আমাদের আগামী পর্বগুলোতে। তাহলে দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালো থাকবেন। আর হ্যাঁ, গল্পে থাকতে হবে কিন্তু।